পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 24 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে, একটা হচ্ছে 11 নম্বর অঙ্ক এবং এই দিকে রয়েছে নিচের দিকে 3 এবং 4 নম্বর। এখানে মোট 3টি অঙ্ক রয়েছে। আজকে আমরা এই 3টি অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই এখানে যে 11 নম্বর অঙ্কটি দিয়েছে সেটির আমরা সমাধান করব এবং তারপর এখানে কি করব, পরবর্তী যে অঙ্ক দুটি রয়েছে সেগুলোর সমাধান করার চেষ্টা করব। তো প্রথম অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, এখানে বলেছে মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। মানে হচ্ছে মা এবং মেয়ে এই দুজনের মিলে বয়স হচ্ছে 56 বছর। এরপর দেখো, মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? মায়ের বয়স যত মেয়ের বয়সের 3 গুণ, অর্থাৎ মেয়ের বয়স যত মায়ের তার চেয়ে 3 গুণ বেশি হচ্ছে মায়ের বয়স। মানে কি, মেয়ের বয়স যদি ধরো মায়ের বয়স যদি হয় 30, তাহলে মেয়ের বয়স কত হবে? মেয়ের বয়স হচ্ছে 10, 3 10 30। এখানে একটা বিষয় দেখো, ধরো মায়ের বয়স, তোমার মায়ের বয়স হচ্ছে 30, আর তোমাকে বলা হলো যে তোমার বয়সের 3 গুণ হচ্ছে তোমার মায়ের বয়স। তার মানে কি, তোমার বয়স হচ্ছে 10, এই 10কে যদি তুমি 3 গুণ করো তাহলে কত হচ্ছে? 30। বিষয়টা এরকমই। এখানে মা এবং মেয়ের বয়স হচ্ছে সমষ্টি হচ্ছে 56, মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের, অর্থাৎ আলাদা আলাদা মায়ের বয়স কত এবং মেয়ের বয়স কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে মূলত নিশ্চয়ই আমাদেরকে অঙ্কটি দিয়েছে, দেখো করে দিয়েছে আমাদেরকে। শুধু এখানে মূলত এই ফাঁকা ঘরগুলোতে কি হবে সেটা আমাদেরকে লিখতে হবে। দেখো এখানে অঙ্কটি কিভাবে সাজিয়েছে। মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। আমরা ইতিমধ্যেই জেনেছি যে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, অর্থাৎ মেয়ের বয়সটা যদি হয় 10, তাহলে মায়ের বয়স কত হবে? 30। কিন্তু এই মায়ের বয়স আর মেয়ের বয়স মিলে হবে কত? 56 বছর হবে। দেখো এখানে কি দিয়েছে, মা ও মেয়ের বয়সের সমষ্টি সমান মেয়ের বয়স যোগ মেয়ের বয়সের 3 গুণ। এটা কি সমান হচ্ছে না? মা ও মেয়ের বয়স কত বলতো? 56, আর মেয়ের বয়সের 3 গুণ হচ্ছে মায়ের বয়স। তার মানে কি, এই মেয়ের বয়স যোগ মেয়ের বয়সের 3 গুণ সমান হচ্ছে কি, মা ও মেয়ের বয়সের সমষ্টি। তার মানে মা ও মেয়ের বয়সের সমষ্টি কত বলতো? 56। আমরা দেখলাম মা ও মেয়ের বয়সের সমষ্টি হচ্ছে 56, সমান কত? এখানে মেয়ের বয়স আর এখানে মেয়ের বয়সের 3 গুণ, সমান কত হচ্ছে? মেয়ের বয়সের 4 গুণ। এই 56 বছরটা কত হবে? মেয়ের বয়সের 4 গুণ। এরপর দেখো এখানে বা দিয়েছে, এখানে আমরা কত লিখবো? 56ই লিখবো। এই 56 সমান হচ্ছে মেয়ের বয়স গুণন 4। এই লাইনটা আর এটা লাইন হচ্ছে একই, এখানে শুধু গুণ 4 দিয়েছে, এখানে 4 গুণ মানে গুণ 4। এরপর দেখো এখানে আবার উভয় পক্ষকে কি 4 দ্বারা ভাগ করেছে। কেন 4 দ্বারা ভাগ করেছে? দেখো এখানে মেয়ের বয়স পাওয়ার জন্য 4 দ্বারা ভাগ করেছে। এই 56কে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে কিন্তু এই মেয়ের বয়স কত সেটা বের হয়ে আসবে। কারণ মা ও মেয়ের বয়সের সমষ্টি দেখো, মেয়ের বয়স যোগ মেয়ের বয়সের 3 গুণ, মানে মেয়ের বয়সের 4 গুণ। এই 4 দ্বারা তুমি যদি 56কে ভাগ করো তাহলে কি 1 গুণ বের হয়ে যাবে। এই 1 গুণকে আবার 4 দ্বারা গুণ করলে এই 4 গুণ বা 56 বের হয়ে যাবে। এখানে যদি তুমি 56কে 4 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু মেয়ের বয়সটা বের হবে। আর এখানে 4 দ্বারা উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করলে মানে কি, 4 দুই পক্ষকে যদি 4 দ্বারা ভাগ করে যায় তাহলে কিন্তু আর কিছুই থাকতেছে না, এই 4 আর থাকতেছে না, 4কে 4। দেখো 4 দ্বারা যদি তুমি 56কে ভাগ করো তাহলে হচ্ছে 14 সমান মেয়ের বয়স। তাহলে এই মেয়ের বয়স কত? 14। এখানে 4 দ্বারা তুমি ভাগ করলে মেয়ের বয়স পেয়ে গেলে। মেয়ের বয়স তাহলে কত হচ্ছে? 14 বছর। তাহলে মায়ের বয়স কত? দেখো কি বলেছে, এখানে কি বলেছে, মায়ের বয়সটা কত? মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তাহলে মেয়ের বয়স আমরা কত পেলাম? 14 পেলাম। কত গুণ? মেয়ের বয়সের 3 গুণ। তাহলে কত হচ্ছে? মায়ের বয়স হচ্ছে মেয়ের বয়সের 3 গুণ, মানে এখানে 14কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কত হচ্ছে? 42। এটা হচ্ছে মায়ের বয়স। এখানে দেখো একটা যাচাই করো দিয়েছে, মানে হচ্ছে মায়ের বয়স, এবং এখানে কি বলেছে, মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। প্রথমেই যে অঙ্কটি আমরা দেখলাম সেখানে বলেছে যে মা ও মেয়ের বয়সের সমষ্টি হচ্ছে 56 বছর। তার মানে আমরা দেখি মা ও মেয়ের বয়স কত? মায়ের বয়স হচ্ছে 42 আর মেয়ের বয়স হচ্ছে 14। এই দুটো যোগ করলে কিন্তু 56 বছর মিলে যাচ্ছে। তার মানে কি, অঙ্কটি সঠিক হয়েছে আমাদেরকে। এখানে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এখানে আমরা কি লিখবো, যে অতএব মায়ের বয়স হচ্ছে 42 ও মেয়ের বয়স
14 বছর। এটাই হচ্ছে উত্তর। তো এরপর দেখো এখানে আমাদেরকে আরও একটি অঙ্ক দিয়েছে, আরও দুটি অঙ্ক, একটা হচ্ছে 3 নাম্বার অঙ্ক এবং আরেকটা হচ্ছে 4 নাম্বার অঙ্ক। এখন আমরা এই দুটো অঙ্ক করার চেষ্টা করব। এখানে বলেছে পলি ও রাজনের একত্রে 18,650 টাকা আছে। রাজন অপেক্ষা পলির 1680 টাকা কি আছে, কম আছে। 1680 টাকা কম আছে। পলি ও রাজনের প্রত্যেকের কত টাকা আছে? এখানে আমাদেরকে কি পলি এবং রাজনের একত্রে আছে 18,650 টাকা। রাজন অপেক্ষা মানে কি, রাজনের চেয়ে পলির 1680 টাকা কম আছে, তার মানে কম কার আছে, পলির 1680 টাকা কম আছে। এখন যদি আমরা এটার উত্তরটা প্রত্যেকের কাছে কত টাকা আছে এটা বের করতে চাই, তাহলে আমরা এখানে কিভাবে লিখবো এটা উত্তরটা আমরা একটু খাতায় দেখার চেষ্টা করি। তো এখন যদি আমরা এই অঙ্কটি করার চেষ্টা করি তাহলে আমরা দেখব কিভাবে অঙ্কটি করা হয়। প্রথমেই আমরা কি লিখব, এখানে লিখব যে পলি ও রাজনের মোট টাকা। আমরা প্রথমে কি লিখব, পলি ও রাজন কত টাকা আছে বলো তো? পলি ও রাজনের 18,650 টাকা। তো এখন আমাদেরকে বের করতে হবে যে পলির কত টাকা আছে এবং এই রাজনের কত টাকা আছে। দুজনের আলাদা আলাদা টাকা আমাদেরকে বের করতে হবে। আমাদের এখানে বলেছে এই রাজনের চেয়ে পলির কত টাকা বেশি আছে, 1650 টাকা, 1680 টাকা কম আছে। এই রাজনের চেয়ে পলির 1680 টাকা কম আছে, তার মানে কি এই পলির চেয়ে রাজনের 1680 টাকা আবার বেশি আছে, ঠিক নয়? বেশি আছে। তো এগুলো তোমরা কিন্তু লিখবে না, আমি যে এগুলো যে লিখলাম এগুলো লিখবে না, তোমরা শুধু প্রথম লাইনটি লিখবে। তো এখন আমরা বের করব, যার টাকাটা বের করব। দেখো রাজনের, যদি আমরা রাজনের কত টাকা আছে সেটা যদি বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে। দেখো রাজনের টাকা 1680 টাকা বেশি আছে না পলির চেয়ে, তার মানে আমরা কি করব, আমরা এই এখানে যে 1880 টাকা 18,650 টাকা আছে এটার সাথে কি করব, এই যত টাকা রাজনের বেশি আছে সেটা আমরা যোগ করে দেব এবং যোগ করে দেওয়ার পর আমরা 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে আমাদের এই রাজনের কত টাকা আছে সেটা বের হয়ে যাবে। আর যদি আমরা পলির টাকাটা প্রথমে বের করতে চাই তাহলে পলির 1650 টাকা কম আছে না, এখানে আমরা এই 18,650 থেকে 1680 টাকা আমরা বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে পলির টাকাটা বের হবে। তো প্রথমেই আমরা রাজনের টাকাটা বের করি। দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 2330 আর ভাগ হচ্ছে 2। এখন এটাকে যদি আমরা কত করব, এটাকে আমরা আলাদা করে ভাগ করে নেব। তো তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, তা আমরা আলাদা করে ভাগ করে নিব, তাহলে এটা আমরা যদি ভাগ করি তাহলে হচ্ছে 10,165 টাকা। এটাই হচ্ছে মূলত এই যে রাজনের টাকা, 10,165টা হচ্ছে রাজনের। তো এখন যদি আমরা পলির টাকাটা খুব সহজেই বের করতে পারবো, কারণ আমরা জানি পলির টাকাটা কত, এই রাজনের টাকার চেয়ে কত কম। পলির টাকা রাজনের টাকার চেয়ে কত কম বলো, ওখানে কিন্তু বলেই দিয়েছে যে পলির টাকা, এই পলির টাকাটা রাজনের টাকার চেয়ে 1680 টাকা কম। তাহলে আমরা কি করব, এই রাজনের টাকাটা যেহেতু আমরা পেয়ে গেলাম, এখন আমরা কি করব যে পলির টাকা থেকে, রাজনের টাকা থেকে পলির কত টাকা কম ছিল, 1680 টাকা, এটা আমরা বিয়োগ করে দেব। তাহলে আমরা যে টাকাটা পাবো সেটাই হচ্ছে পলির টাকা। অথবা আমরা কি উপরে এই যে রাজনের টাকা যেভাবে যোগ করে বের করলাম, এখানে আমরা বিয়োগ করে বের করতে পারবো। তো এটা আমাদেরকে অনেক সহজ হচ্ছে। দেখো আমরা এটা বিয়োগ করি যদি, তাহলে কিন্তু আমাদের এখানে বিষয়টা বের হয়ে আসবে 5, আর এখানে 8 আছে, 16 করতে কত হয় 6, আবার এখানে হাতে 1 7 আছে, এখানে 1 11 করতে হচ্ছে 4, হাতে 1 2 আছে, এখানে আমরা যদি 10 ধরি তাহলে হচ্ছে 8 এবং হাতে 1 মিলে গেল 0। তাহলে এটাই হচ্ছে পলির টাকা, এটা হচ্ছে পলির এবং এটা হচ্ছে রাজনের। তো বিষয়টি তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা একটি লাইক দিয়ে আমাকে জানিয়ে দাও। যখন আমরা রাজনের টাকা বের করতে যাবো, আমরা দেখলাম যে রাজনের এই পলির চেয়ে 1680 টাকা বেশি আছে, এজন্য আমরা মোট টাকার সাথে 1680 টাকা কি করলাম, যোগ করে 2 দ্বারা ভাগ করলাম, রাজনের টাকা বের হয়ে আসলো। আমরা দেখলাম রাজনের চেয়ে পলির 1680 টাকা কম আছে, এজন্য আমরা 1680 টাকা বাদ দিয়ে দিলাম। এভাবেই আমরা রাজন এবং পলির টাকাটা। তো এখানে দেখো আমাদেরকে একটি অঙ্ক, পরবর্তীতে 4 নম্বরে একটি অঙ্ক দিয়েছে, সেটা হচ্ছে আবির 500 টাকা নিয়ে বাজারে গেল, সে 60 টাকা দরে 2 কেজি করে আলু
50 টাকা দরে কি 1 কেজি, এখানে 1 রয়েছে 1 কেজি পটল ও 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। সবজির দোকানে জিনিসের দাম পরিশোধ করে সে 220 টাকার মাছ কিনলো, তার কাছে কত টাকা রইল? তো দেখো এখানে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে যে আবির মোট কত টাকা নিয়ে গেল। আবির মোট 500 টাকা নিয়ে গেল। এখন সে কত টাকার খরচ করলো এগুলো আমরা যোগ করব। তো সে কত টাকা খরচ করলো প্রথমে আমরা সেটাই লিখব। তাহলে আমরা আবিরের কাছে আছে 500 টাকা, এটা লিখে রাখি। আবিরের আবিরের কাছে আছে 500 টাকা। এই 500 টাকার মধ্যে সে যে খরচগুলো করলো, খরচগুলো করার পর তার কাছে আর কত টাকা রইলো সেটাই আমাদেরকে বের করতে হবে। তো প্রথমেই আমাদেরকে সে কত টাকা খরচ করেছে সেটা তো আমাদেরকে জানতে হবে। আমরা সেই খরচগুলো লিখি, দেখি তার কোথায় কত টাকা সে খরচ করেছে। সে আলু বাবদ দেখি কত খরচ করেছে। দেখো আলু 60 টাকা দরে 2 কেজি কিনেছে, মানে সে 2 কেজি কিনেছে আলু 60 টাকা দরে। 1 কেজির দাম 60 টাকা, আরও 1 কেজির দাম 60 টাকা, মোট সে 2 কেজি কিনেছে। তার মানে 2 দিয়ে এই 60কে আমরা গুণ করলে 2 কেজির দাম পাবো। তাহলে 60 দুগুণে কত? 120। এই 2 দিয়ে 60কে গুণ করলে হচ্ছে 120। সে আলু বাবদ 120 টাকা খরচ করেছে। এরপর সে কী করেছে? 50 টাকা দরে 1 কেজি পটল। তাহলে সে পটল কত টাকার কিনেছে? 1 কেজি পটল কিনেছে, 1 গুণন 50, তার মানে সে পটল বাবদ 50 টাকা খরচ করেছে। আর এরপর সে কত? 55 টাকা দরে 1 কেজি বেগুন। সে বেগুন বাবদ দেখো কত টাকা খরচ করেছে। আমরা যদি বেগুন বাবদ কত টাকা খরচ করেছে সেটা দেই, তাহলে 55। তা এখন সে কত টাকা খরচ করলো এটা কিন্তু আমরা পেলাম। এখানে প্রথমে 120 টাকা খরচ করলো, তারপর এখানে পটল কিনতে সে 50 টাকা খরচ করলো, তারপর বেগুন কিনতে সে কত টাকা খরচ করলো? 55 টাকা। এখন এই আরেকটাকে সে কি খরচ করলো? সে মাছ কিনলো 220 টাকার। এখানে আমরা কি দেবো? মাছ বাবদ কত টাকা খরচ করলো? মাছ বাবদ সে খরচ করলো 220 টাকা। এখন আমরা এগুলোকে যোগ করলেই তো পাবো যে সে মোট কত টাকা খরচ করলো। আমরা এগুলোকে যোগ করি, 0 0 5 0, তার মানে এখানে 5। আবার এখানে নিচ থেকে যাই আমরা, 2 আর 5 হচ্ছে 7, আর 7 5 হচ্ছে 12, 12 আর 2 14, 14 কত? 4, হাতে হচ্ছে 1। এখানে দেখো এখানেও কোনো সংখ্যা নেই, এখানেও কোনো সংখ্যা নেই, এখানে আছে 2, মানে হাতে 1 আমরা যোগ করে পেলাম 3 আর একে 4, 445। তো তাহলে এখানে আমরা লিখবো যে আবির মোট খরচ করলো কত টাকার। এখানে হলো মোট খরচ। আর আবিরের কাছে ছিল কত টাকা? আবিরের কাছে 500 টাকা ছিল। এখানে আমরা লিখে রেখেছি যে আবিরের কাছে 500 টাকা ছিল। এখন আমরা আবিরের কাছে আর কত টাকা আছে, তার মানে সে যত টাকা নিয়ে গিয়েছিল তার থেকে যদি এই মোট খরচটা আমরা বাদ দেই, তাহলে কিন্তু তার কাছে কত টাকা আছে সেটা আমরা বের করতে পাবো। তাহলে আমরা এখানে লিখব যে তার কাছে রইল কত? সে 500 টাকা নিয়ে গিয়েছিল বাজারে, আর সে খরচ করলো কত টাকা? 445 টাকা। এই 445 যদি 500 থেকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে তার কাছে আর কত টাকা থাকলো সেটা কিন্তু বের হয়ে আসবে। এখন আমরা এটা কি করব? বিয়োগ করব। যে আমরা বিয়োগ করি, 5 আছে এখানে 10 করতে হচ্ছে 5, আর হাতে 1, 5 আছে আবার 10 করতে 5, হাতে কত? 1, 5 5 মিলে গেল 0। কত টাকা রইল তার কাছে? 55 টাকা। তাহলে আমরা কি দেব? যে আবিরের কাছে 55 টাকা রইল। তো বিষয়টি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটু জানিয়ে দাও। আমরা প্রথমেই দেখলাম যে আবিরের কাছে 500 টাকা নিয়ে আবির বাজার গেল, তারপর সে এই খরচগুলো করলো। খরচগুলো করার পর সে মোট 445 টাকা কি খরচ করলো। এখন তার কাছে কত রইল এটা যদি আমরা বের করতে চাই, তাহলে 500 থেকে যে সে যত নিয়ে গেছিল সেটা থেকে সে যত খরচ করলো সেটা আমরা বাদ দিয়ে দেখলাম যে তার কাছে আর 55 টাকা রইল। তো এটাই হচ্ছে মূলত আজকের ক্লাস। 24 পৃষ্ঠার 3টি অঙ্ক আমরা সমাধান করলাম।